বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি মধ্যযুগের বিভিন্ন কবিদের প্রাপ্ত উপাধি নিয়ে। দেখো, এই উপাধি সম্পর্কিত একটি প্রশ্ন মাদ্রাসা বা এসএলএসটি পরীক্ষায় আসলেও আসতে পারে। যাতে তোমাদের ভুল না হয় সেই জন্যই আজকের মূলত ক্লাসে যে খুব বেশি তথ্য রয়েছে তা নয়, তবে প্রত্যেকটা তথ্য যদি খুঁটিয়ে পড়তে পারো বা দেখতে পারো তাহলে অবশ্যই একটা প্রশ্ন তোমরা কমন পেতে পারো। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসে আলোচনার বিষয় কি? না, আলোচনার বিষয় হচ্ছে মধ্যযুগের কবিদের উপাধি প্রসঙ্গে আলোচনা। আচ্ছা, আমাদের আলোচনার আজকে প্রথম প্রশ্ন, কোন কবিকে খেলন কবি বলা হয়? দেখো, অপশানগুলো লক্ষ্য করো: চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। এই চারটের মধ্যে থেকে আমাদের উত্তর করতে হবে। বলো তো উত্তর কি হতে পারে? দেখো, আমরা এটা খুব সহজেই উত্তর করতে পারবো, বিদ্যাপতি, তাই না? আচ্ছা, বিদ্যাপতিকে খেলন কবি বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই খেলন কবি কথার অর্থ কি? দেখো, তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। চলো তবু একটু দেখে নিই। দেখো, খেলন কথার অর্থ হলো খেলুড়ে কবি বা কিশোর কবি। এই বিদ্যাপতি তার কৃত্তিলতা গ্রন্থে নিজেকে খেলন কবি এই কথাটি বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম কে কোথায় খেলন কবি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে পেয়ে গেলাম। এই যে বিদ্যাপতিকে আমরা বলছি খেলন কবি, তোমরা তো জানো যে বিদ্যাপতি সম্পর্কে আরো অনেক অভিধা বা উপাধি রয়েছে। আচ্ছা, সেইগুলো কি কি একটু দেখি চলো। দেখো, অভিনব জয়দেব বলা হয় তাকে। অভিনব জয়দেব কে বলেছিলেন? মিথিলার রাজা শিব সিংহ তাকে অভিনব জয়দেব বলেছিলেন। মৈথিল কোকিল, এটা রাজকৃষ্ণ মুখোপাধ্যায় তাকে মৈথিল কোকিল বলেছিলেন। আর কবি সার্বভৌম বলেছেন শঙ্করী প্রসাদ বসু। তাহলে বিদ্যাপতি সম্পর্কে আমরা চারটে তথ্য ভালো করে জেনে নিলাম। এক হচ্ছে নিজেকে তিনি খেলন কবি বলেছেন, আর একটা কি পেলাম, অভিনব জয়দেব বলেছেন রাজা শিব সিংহ, মৈথিল কোকিল বলেছেন রাজচন্দ্র মুখোপাধ্যায়, কবি সার্বভৌম বলেছেন শঙ্করী প্রসাদ বসু। চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। সায়াহ্ন সমীরণের দীর্ঘশ্বাস কোন কবির সম্পর্কে একথা বলা হয়েছে, বা কোন কবির কাব্য সম্পর্কেও একথা বলা হয়েছে, এটা বলতেই পারি। দেখো, অপশানে আবার সে একই রকম, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। এই চারটের মধ্যে উত্তর করতে হবে। উত্তর হচ্ছে চণ্ডীদাস। তাহলে চণ্ডীদাসকে সায়াহ্ন সমীরণের দীর্ঘশ্বাস বলা হয়। এখন কথা হচ্ছে, এই প্রসঙ্গটি কে বলেছিলেন? তোমরা যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা দেখো, তারা অবশ্যই এটা জেনে থাকবে। এটা বলেছিলেন বঙ্কিমচন্দ্র, তাই না? বাংলা পদাবলী সাহিত্যের প্রথম রচয়িতা হলেন চণ্ডীদাস। এই চণ্ডীদাস সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন সায়াহ্ন সমীরণের দীর্ঘশ্বাস। আচ্ছা, এই চণ্ডীদাস সম্পর্কেও তো অনেক উপাধি পাওয়া যায়, তাই না? অনেক তথ্য জানা যায়। আচ্ছা, সেগুলো কি কি একটু দেখো তো। দেখো, রসপদ্যের অলি এই কথা বলেছেন জ্ঞানদাস, আর কবি তাপস বলেছেন শঙ্করী প্রসাদ বসু। তাহলে আমরা পেলাম সায়াহ্ন সমীরণের দীর্ঘশ্বাস, এটা বঙ্কিমচন্দ্র বললেন, আর রসপদ্যের অলি এটা বললেন জ্ঞানদাস, কবি তাপস এটা বললেন শঙ্করী প্রসাদ বসু। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, কাকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়? দেখো, এই প্রশ্নটা যখন 2 নম্বরের প্যাটার্ন ছিল এসএসসির জন্য, তখন কিন্তু এই প্রশ্নটা প্রায় বছর এসেছে। মনে রাখবে, অপশানগুলো দেখে আমাদের উত্তর করতে হবে। আচ্ছা, বলো তো অপশানগুলো দেখে কোনটা উত্তর হতে পারে? দেখো, বিদ্যাপতিকে, জ্ঞানদাসকে, গোবিন্দ দাসকে আর লোচন দাসকে, এই চারটের মধ্যে আমাদের উত্তর করতে হবে। উত্তর হচ্ছে জ্ঞানদাসকে, তাই না? চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়ে থাকে। এখন কথা হচ্ছে, তাকে কেন চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় একটু দেখে নিই। দেখো, বৈষ্ণব পদাবলীতে জ্ঞানদাসকে সাহিত্য সমালোচকেরা চণ্ডীদাসের ভাবশিষ্য বলে থাকেন। ভাবে, ভাষায়, প্রকাশ রীতিতে, এমনকি গঠন কৌশলের দিকেও জ্ঞানদাস চণ্ডীদাসের সাদৃশ্য রয়েছে। দুজনের ভাষা সহজ সরল এবং সহজ ভাবের কবিতারা, এই কারণে জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়। চলো আমরা যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি কে দিয়েছেন? এই প্রশ্নটা 2016 এসএলএসটি পরীক্ষায় এসেছিল। বল্লভ দাস, শ্রীজীব গোস্বামী, শঙ্করী প্রসাদ বসু আর সুকুমার সেন। দেখো, চারটের মধ্যে আমাদের উত্তর করতে হবে। উত্তর হবে শ্রীজীব গোস্বামী, তাই না? একবারে আমরা নিঃসন্দেহে বলতে পারবো শ্রীজীব
গোস্বামী। তাহলে এই গোবিন্দ দাসকে শুধুমাত্র যে কবিরাজ উপাধি দিয়েছিলেন এমন নয়, গোবিন্দ দাসের আরো বেশ কিছু উপাধি ছিল বা অভিধা ছিল। আচ্ছা, এগুলো কি কি তোমরা জানো? অনেকগুলো রয়েছে কিন্তু। হ্যাঁ, যেমন দেখো দ্বিতীয় বিদ্যাপতি, এটা কে বলেছেন? বল্লভ দাস বলেছেন। কবীন্দ্র বা কবিরাজ এই দুটো বলেছেন শ্রীজীব গোস্বামী। সৌন্দর্যের কবি এটা বলেছেন শঙ্করী প্রসাদ বসু। তাহলে দেখো মোটামুটি গোবিন্দ দাস সম্পর্কিত প্রশ্নাবলীতে আমরা কিন্তু বেশ কিছু তার উপাধি বা তার বিশেষণ সম্পর্কে জেনে নিলাম। চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোন কবিকে কবি কঙ্কন বলা হয়? কোন কবিকে কবি কঙ্কন বলা হয়? এটা তোমরা নিঃসন্দেহে উত্তর করতে পারবে। বিজয়গুপ্ত, মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র রায়, ঘনরাম চক্রবর্তী। দেখো উত্তর হবে এক্ষেত্রে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। আমরা কিন্তু কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পড়ার সময় কবিতার যে লেখক পরিচিতি সে অংশে দেখেছি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। এখন কথা হচ্ছে তাকে কবি কঙ্কন বলা হয় কেন, আর এই কবি কঙ্কন উপাধি বা কে দিয়েছিলেন? দেখো আমরা প্রথমে একটু জেনে নিই তাকে কবি কঙ্কন উপাধি কে দিয়েছিলেন। দেখো মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন বলা হয়ে থাকে, এটা আমরা আগেই জানলাম। আর এই উপাধিটি দিয়েছিলেন তার আশ্রয়দাতা রঘুনাথ রায়। কবি হাতে কাঁকন ও পায়ে ঘুঙুর পরিহিত হয়ে স্বয়ং কামেশ্বর মন্দিরে মঙ্গলচণ্ডীর গীত পরিবেশন করতেন। এই পরিবেশন করতেন বলেই তাকে এই উপাধি দেওয়া হয়ে থাকে কবি কঙ্কন। ক্লিয়ার আমরা? চলো এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোন কবি কবিরত্ন উপাধিতে ভূষিত হন? দেখো প্রশ্নগুলো না দিলেও চলতো, শুধু কবি কঙ্কন কবিরত্ন উপাধি সম্পর্কে জানলেই হতো। দেখো অপশনগুলো একই রেখেছি, মুকুন্দ চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, মালাধর বসু, ভারতচন্দ্র রায়। এই চারটের মধ্যে থেকে আমাদের উত্তর করতে হবে। দেখো উত্তর কি হতে পারে? উত্তর হবে ঘনরাম চক্রবর্তী। তোমরা জানো ধর্মমঙ্গল কাব্যের একজন বিশিষ্ট কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী। ঘনরাম চক্রবর্তী আমাদের সিলেবাসেও রয়েছে এবং এ থেকে একটা ক্লাসও দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে ক্লাসগুলিকে, তাহলে অনেকটা হেল্প হবে। যাই হোক, দেখো এই যে ঘনরাম চক্রবর্তী সম্পর্কে আমরা একটু তথ্য দেখব। দেখো ঘনরাম চক্রবর্তীর উপাধি ছিলেন কবিরত্ন। এখন এই কবিরত্ন উপাধি কে দিয়েছিলেন? কবির পিতা কবিকে রামবাটির টোলে বিদ্যার্জনের জন্য পাঠান। সেখানেই তার গুরু রামদাস, শ্রী রামদাস তার কবি প্রতিভার জন্য তাকে কবিরত্ন উপাধি প্রদান করেন বা দেন। তাহলে আমরা কে কেন দিয়েছিল সে সম্পর্কে জেনে নিলাম। এবার চলো আমরা যাচ্ছি পরের প্রশ্নে। কোন কবি রায় গুণাকার উপাধিতে ভূষিত হন? দেখো এই প্রশ্নগুলো খুব ইজি, খুব সহজ, কিন্তু এর তথ্যগুলো আর বেশি ভালো লাগবে তোমাদের। যেমন কালিদাস রায়, ভারতচন্দ্র রায়, রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য। দেখো এগুলো এক একটা কমন লাইন, তাই না? তাহলে এগুলোর মধ্যে দিয়ে উপাধি হবে, অর্থাৎ উত্তর হবে কোনটা? উত্তর দেখো আমরা রায় গুণাকার বলেছি, তার উত্তর হবে ভারতচন্দ্র রায়। ক্লিয়ার? তাহলে এই ভারতচন্দ্র রায়কে রায় গুণাকার উপাধি কে দিয়েছিলেন? একটু ভেবে বলো তোমরা, কে দিয়েছিলেন? আচ্ছা দেখো একটু, ভারতচন্দ্র রায় রায় গুণাকার উপাধিতে ভূষিত হন। ভারতচন্দ্র রায়ের কপি প্রতিভায় মুগ্ধ হয়ে 1764 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র রায় তাকে রায় গুণাকার উপাধি দান করেন। ক্লিয়ার হয়ে গেলাম আমরা? তাহলে এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। আচ্ছা এখান থেকে শুধুমাত্র যে এই কটা দেখলে হবে না, এর সঙ্গে এই ভারতচন্দ্র রায়ের আরো কিছু বিশেষণ রয়েছে, অভিধা রয়েছে, সেগুলো সম্পর্কে একটু দেখি। দেখো ভারতচন্দ্র রায়ের অভিধা, তাকে কবি বঙ্গচূড়া, বঙ্গ কবিচূড়া বলা হয়। কে বলেছেন? রাজকৃষ্ণ রায়। আচ্ছা বাংলার ড্রাইডেন কে বলেছেন? নলিনীনাথ চট্টোপাধ্যায়। বাংলার হোরেস, বাংলার বার্নস, এগুলো কে বলেছেন? রেভারেন্ট লং সাহেব। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা অভিধা দেখলাম। আচ্ছা আরো কিছু তার সম্পর্কে অভিধা, যেমন যুগ সন্ধির কবি, যুগ সন্ধিক্ষণের কবি, এই সম্পর্কে তথ্য একটু দেখো। যুগ সন্ধির কবি বলেছেন সম্ভবত ঈশ্বরগুপ্ত। বেশ কিছু বইতে এই তথ্যটাই পাওয়া যাচ্ছে যে ঈশ্বরগুপ্ত তাকে যুগ সন্ধির কবি বলেছেন। আর যুগন্ধর কবি বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। যুগ সংকটের কবি, মধ্যযুগের শেষ প্রতিনিধি, এগুলো তাকে বলা হয়ে থাকে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। দেখো কৃত্তিবাসের মৌলিক উপাধি কি ছিল? দেখো কৃত্তিবাস ওঝা হচ্ছে রামায়ণের অনুবাদক হিসেবে তিনি পরিচিত। তার বিখ্যাত অনুবাদ শ্রীরাম পাঁচালী। তাহলে এই শ্রীরাম পাঁচালী যিনি রচনা করেছিলেন, সেই কৃত্তিবাসের মৌলিক পদবী বা উপাধি কি ছিল? উপাধি ধরো, পদবী বলবো না।
অপশান ওঝা, বসু, উপাধ্যায়, মুখুটি। এই চারটের মধ্যে আমাদের উত্তর করতে হবে। কি হবে উত্তর বলো? উত্তর হচ্ছে উপাধ্যায়। এই উপাধ্যায় আস্তে আস্তে পরিবর্তিত হতে হতে ওঝা শব্দটা হয়ে এসেছে। তাহলে আমরা একটু দেখে নিই। দেখো, কৃত্তিবাস ওঝার মৌলিক উপাধি ছিল উপাধ্যায়। পারিবারিক শিক্ষকতার জন্য প্রাপ্ত উপাধ্যায় উপাধি লোকমুখে ক্রমে পরিবর্তিত হয়ে ওঝা হয়ে গেছে। তাহলে ক্লিয়ার, উপাধ্যায়টা আস্তে আস্তে কি হলো না ওঝাতে পরিণত হলো। চলো পরের প্রশ্নে। কাশিরামের মৌলিক উপাধি কি? দেখো, কাশিরাম দাস, তাই না? তার মৌলিক উপাধি ওঝা, দাস, দেব, মুখুটি। এগুলো একটু ভালো করে দেখতে হবে, অনেক সময় কাশিরাম দাস ঝুলে ঝুলে দাস করে ফেলবে। আসলে উত্তর হচ্ছে দেব। তাহলে কাশিরাম দেব। চলো ডিটেলস দেখো। কাশিরাম দাসের কৌলিক উপাধি হলো দেব। তিনি বৈষ্ণব ভাবাপন্ন হওয়ায় বিনয়া বশত দেবের স্থলে, মানে দেবের পরিবর্তে তিনি দাস শব্দটি ব্যবহার করেছেন। চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। মধ্যযুগের কোন কবি গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত? ভারতচন্দ্র রায়, কৃত্তিবাস ওঝা, মুকুন্দ চক্রবর্তী, মালাধর বসু। দেখো, অবশ্যই উত্তর হবে মালাধর বসু। তোমরা জানো মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন। আচ্ছা, কে দিয়েছিলেন এই উপাধি একটু দেখো। মালাধর বসু গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত হন। গৌড়ের সুলতান রুকনুদ্দিন বারবক শাহ মালাধর বসুকে এই উপাধি দিয়েছিলেন। এই উপাধিটি তিনি বেশিরভাগ কাব্যেরই ভণিতায় ব্যবহার করেছিলেন। তাহলে কোথায় ব্যবহার করেছিলেন? আমরা বলবো ভণিতায় ব্যবহার করেছিলেন। চলো পরের প্রশ্ন। মধ্যযুগের কোন কবি কবি ভূপতি উপাধিতে ভূষিত হয়েছিলেন? অর্থাৎ কোন কবি কবি ভূপতি উপাধিতে ভূষিত হন? বৃন্দাবন দাস, নারায়ণ দেব, বিজয়গুপ্ত, কৃষ্ণদাস কবিরাজ। তাহলে আমরা যদি একটু ক্লু দিই, আমরা বলবো বৈষ্ণব কবি হবে। কোনটা? তাহলে বৃন্দাবন দাস নয়তো কৃষ্ণদাস কবিরাজ। এই দুটো তো মনে হচ্ছে না। আচ্ছা, উত্তর কি হতে পারে? দেখো, উত্তর হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যের রচয়িতা, তাই না? কৃষ্ণদাস কবিরাজ। আচ্ছা, এই কৃষ্ণদাস কবিরাজ, তাকে কবি ভূপতি বলা হয়েছিল। এই কবি ভূপতি উপাধি কে দিয়েছিলেন? চলো একটু দেখি। দেখো, কৃষ্ণদাস কবিরাজ কবি ভূপতি উপাধিতে ভূষিত হয়েছিলেন। রঘুনাথ দাস তার মুক্তা চরিত্র গ্রন্থের একদম শেষ শ্লোকে এই উপাধিটিকে উল্লেখ করেছেন। তাহলে এই যে কৃষ্ণদাস কবিরাজ বলছি, তাহলে কবিরাজ উপাধিটা কে দিয়েছিল? এটা তোমাদের জানা আছে? চলো আরেকবার দেখে নিই। দেখো, কৃষ্ণদাসকে কবিরাজ উপাধি দান করেন রঘুনাথ দাস। গোবিন্দ লীলামৃত গ্রন্থ লেখার জন্য তিনি এই উপাধি পেয়েছিলেন। তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে গেলাম। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোন কবি কবিরঞ্জন উপাধিতে ভূষিত? দেখো, মুকুন্দ চক্রবর্তী, মালাধর বসু, রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য। দেখো, অবশ্যই উত্তর কিন্তু শাক্ত পদাবলী হবে। তোমাদেরকে একটা ক্লু দিলাম বলতে পারো। দেখো, দুটোর মধ্যে রামপ্রসাদ সেন নাই কমলাকান্ত ভট্টাচার্য। এবার তোমরা বলো কোনটি উত্তর? উত্তর হবে রামপ্রসাদ সেন। তাহলে রামপ্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধিতে ভূষিত করা হয়। তাহলে কে এই কবিরঞ্জন উপাধি তাকে দিয়েছিলেন? দেখো, উত্তর হবে অবশ্যই কৃষ্ণনগরের মহারাজ ছিলেন বা নবদ্বীপের মহারাজা ছিলেন তিনি। তাহলে রামপ্রসাদ সেনের উপাধি ছিল কবিরঞ্জন। মহারাজ কৃষ্ণচন্দ্র রামপ্রসাদ সেনকে এই উপাধি দিয়েছিলেন। দেখো, আজকে ক্লাসে বেশি তথ্য আমি সংযোজন করতে পারিনি সময়ের অভাবে। আগামীকাল রবিবার আছে, চেষ্টা করব বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরার। আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।